দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প মানুষ এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প মানুষ। ঠিক দুপুরবেলা শেরমুন্ডি পাহাড়ের কাছাকাছি আসতেই হুড়মুড় করে বৃষ্টিটা নেমে গেল। সেই ভোরে আকাশ তখন ঝাপসা, রোদ ওঠেনি। বাঁশের লাঠির ডগায় রং বেরঙের তালি মারা ঝুলিটা বেঁধে এবং ঝুলি শুদ্ধ লাঠিটা কাঁধে ফেলে বেরিয়ে পড়েছিল ভরসালাল। সে আসছে রাজপুত ঠাকুর রঘুনাথ সিংয়ের তালুক হেকমপুর থেকে। আপাতত যাবে শেরমুন্ডি পাহাড়ের ওপারে, টাউন ভকিলগঞ্জে। ভোরে ভরসালাল যখন হেকমপুর থেকে বেরোয় তখন আকাশের চেহারা দেখে টের পাওয়া যায়নি যে দুপুরের মধ্যেই চারিদিক ভেঙে চুরে এইভাবে বৃষ্টি নেমে যাবে। খুব নিরীহ চেহারার দু চার টুকরো ভবঘুরে মেঘ মাথার ওপর বাতাসের ধাক্কায় ধাক্কায় এদিক সেদিক ভেসে বেড়াচ্ছিল। তারপর বেলা একটু বাড়লে চাঁদের থালার মতো সূর্যটা আকাশের গড়ানে গা বেয়ে উঠে এসেছিল। গলানো রূপোর মতো ঝকঝকে রোদে মাঠ ঘাট বন জঙ্গল ভেসে যাচ্ছিল। তখন কিন্তু এই রোদ আর কতক্ষণ। বেলা আরেকটু চড়বার সঙ্গে সঙ্গে এক ছুঁতে বাতি নিভে যাওয়ার মতো আচমকা চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। মকাইয়ের ক্ষেত, জবের ক্ষেত, আখের ক্ষেত, নানা রকম ঝোপঝাড় আর হতচ্ছাড়া চেহারার দু একটা গ্রাম পেরিয়ে আসতে আসতে ভরসালালের অজান্তে কখন যে ভারী ভারী চাংড়া চাংড়া জলবাহী মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল টেরই পাওয়া যায়নি। ভরসালাল চমকে উঠেছিল মেঘের ডাকে। সেই সঙ্গে তার চোখ পড়েছিল আকাশটা আড়াআড়ি চিরে বিদ্যুৎ ছুটে যাচ্ছে। মাথার ওপরে মেঘ আর বিদ্যুৎ চমক নিয়ে জোরে জোরে পা চালিয়ে দিয়েছিল ভরসালাল। আজ যেমন করেই হোক তাকে শেরমুন্ডি পাহাড়ের ওপারে ভকিলগঞ্জে পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে ঘাড় ফিরিয়ে বারবার পিছন দিকটা দেখে নিচ্ছিল ভরসালাল। হঠাৎ এক সময় অনেক অনেক দূরে আকাশ যেখানে পিঠ বাঁকিয়ে দিগন্তে নেমেছে সেখানটায় বৃষ্টি নেমে গিয়েছিল। জল নামতে দেখে দৌড়াতেই শুরু করেছিল ভরসালাল, কিন্তু বৃষ্টিটা নাছোড়বান্দা হয়ে তার পিছু নিয়েছে। শেষ পর্যন্ত শেরমুন্ডি পাহাড়ের তলায় এসে তাকে ধরেই ফেলেছে। বেশ কোমর বেঁধেই নেমেছে বৃষ্টিটা। তার সঙ্গে হাত মিলিয়েছে উল্টো পাল্টা ঝড়ো হাওয়া। এই ঝড় বৃষ্টি ঘাড়ে নিয়ে সামনের খাড়া পাহাড়ে যাওয়া সম্ভব নয়। ভরসালাল এদিক সেদিক তাকাতে লাগলো। এই মুহূর্তে মাথা বাঁচাবার জন্য কোথাও একটু দাঁড়ানো দরকার। হঠাৎ সে দেখতে পেল খানিকটা দূরে একটা ঝাঁকড়া মাথা পিপুল গাছের তলায় 10-12টা দেহাতি লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটা মেয়েও রয়েছে। বোঝা যাচ্ছে বৃষ্টির জন্যই ওরা ওখানে দিয়ে দাঁড়িয়েছে। গাছতলায় মাথা গুজে জলের ছাঁট থেকে নিজেদের যতটা বাঁচানো যায়। ভরসালাল দৌড়ে সেখানে চলে গেল। ভরসালালের বয়স 50-52। শরীরের কাঠামো দারুণ মজবুত, চওড়া ছড়ানো কাঁধ তার, এবড়ো খেবড়ো পাথরের মতো প্রকাণ্ড বুক, হাত দুটো জানু ছড়িয়ে কয়েক আঙুল নেমে গেছে। গায়ের চামড়া পোড়া ঝামার মতো। 7 জন্মে সেখানে তেল পড়ে না, ফলে 12 মাস খসখসে কর্কশ গা, চৌকো মুখে খামচা খামচা দাড়ি তার, থ্যাবড়া থুতনি। চেহারা যেমনই হোক চোখ দুটো কিন্তু আশ্চর্য মায়াবী, যেমনি সরল তেমনি নিষ্পাপ।
ভরসালালের পরনে হাঁটু পর্যন্ত খাটো টেনি আর ফতুয়ার মতো লাল কামিজ। একটু লক্ষ্য করলে দেখা যাবে তার ঘাড়ের অনেকখানি মাংস শুকিয়ে ডেলা পাকিয়ে প্রায় ঝুলে আছে। বাঘের থাবা খেয়ে ঘাটটার অবস্থা এই রকম। ভরসালাল একজন বিটার, এই অঞ্চলে যাকে জঙ্গল হাকুয়া বলে, সে তাই। তার কাজ হলো বনে জঙ্গলে টিন পিটিয়ে আর চেঁচিয়ে তাড়া করে করে বাঘ, ভাল্লুক কিংবা অন্য জন্তু জানোয়ারদেরকে শিকারীদের বন্দুকের মুখে নিয়ে যাওয়া। বছর 3 আগে রকসেলে এক শিকারীর জন্য টিন পেটাতে গিয়ে বাঘের থাবায় ঘাড়ের মাংস এইভাবে ঝুলে গেছে। বিটারের কাজ ছাড়া আরও একটা কাজ করে থাকে ভরসালাল। চারিদিকে যত ছোটোখাটো শহর আছে সেসব জায়গায় মিউনিসিপ্যালিটিগুলো মাঝে মাঝে রাস্তার বেওয়ারিশ খ্যাপা কুকুর ধরে মেরে ফেলে। এই কুকুর ধরা আর মারার কাজটিও সেই করে থাকে। বিটারের কাজ কিংবা কুকুর মারার দায়িত্ব কেউ তাকে ডেকে দেয় না। ভরসালাল নিজে থেকেই খোঁজখবর নিয়ে শিকারীদের বাড়ি বাড়ি কিংবা মিউনিসিপ্যালিটিগুলোর দরজায় দরজায় হানা দেয়। এটাই তার জীবিকা। খুবই নিষ্ঠুর হয়তো, কিন্তু স্রেফ পেটের জন্য এইসব করতে হয় তাকে। এদিকে বৃষ্টির জোর আরও বেড়েছে। আকাশের যা অবস্থা তাতে জল কখন ধরবে তার ঠিক ঠিকানা নেই। ঝাঁকড়া মাথা পিপুল গাছের তলায় দেহাতি মানুষগুলোর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েও কি রেহাই আছে? গাছপালার পাতার ফাঁক দিয়ে ঝরঝর করে জল পড়ে গা মাথা ভিজিয়ে দিচ্ছে। তবে খোলা জায়গায় দাঁড়ালে চোখের পলকে স্নান হয়ে যাবে। সেই তুলনায় এখানে ভেজাটা কম হচ্ছে, এই আর কি। অন্যমনস্কর মতো তাকিয়ে তাকিয়ে বৃষ্টির ভাবগতিক দেখছিল ভরসালাল। হঠাৎ পাশের লোকটা বলে উঠল, বহুত ভারী বারিশ। ভরসালাল ঘাড় ফেরাল। দেখল লোকটা মধ্যবয়সী, মাথায় পাগড়ি, ভাঙাচোরা চেহারা। সে বলল, হ্যাঁ। লোকটা এবার বলল, মালুম হচ্ছে এ বারিশ জলদি রুকবে না। তার ভাষা হিন্দি এবং বাংলায় মেশানো। খুব সম্ভব বিহার বাংলার সীমান্তে কোনো অঞ্চলে তার বাড়ি। ভরসালাল বলল, হ্যাঁ। মধ্যবয়সী লোকটা এবার তার সঙ্গীদের দেখিয়ে বলল, দুপুরে হাম লোগোं को টেউন ভাকিলগঞ্জে যাবার বাত ছিল, লেকিন কি করে যাই? বোঝা যাচ্ছে এরাও শেরমন্ডি পাহাড় পেরিয়ে ওপারে যাবে। ভরসালাল কৌতূহলহীন চোখে লোকটার সঙ্গীগুলোকে একবার দেখে নিল। তারা অবশ্য এই লোকটার মতো মাঝবয়সী না। দামড়া মোষের মতো তারা এক একটা তাগড়া জোয়ান। তাদের দেখতে দেখতে সেই মেয়েটার দিকে নজর পড়ে গেল ভরসালালের। দলটার মধ্যে সে একা, একমাত্র মেয়ে। জীবন বা মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা খুব কমই আছে ভরসালালের। জোয়ান বয়সের থেকে শুরু করে বনের হিংস্র জন্তু জানোয়ার আর খ্যাপা কুকুরের পেছনে ছুটে ছুটে এতগুলো বছর কেটে গেছে। তবু সে বুঝতে পারল মেয়েটা গর্ভিণী। 2-4 দিনের মধ্যেই তার বাচ্চা টাচ্চা হবে। পাশের লোকটা প্রচণ্ড বকবক করতে পারে। এবার সে যা বলল সংক্ষেপে, এই রকম বৃষ্টিতে ভিজে পাহাড়ির রাস্তার হাল খুব বুড়া, মানে খারাপ হয়ে গেছে। এখন সেখানে উঠতে যাওয়া বোকামি। পা পিছলে পড়ে গেলে আর দেখতে হবে না, নির্ঘাত খতম হয়ে যেতে হবে। মেয়েটির দিক থেকে চোখ ফিরিয়ে ভরসালাল বলল, হ্যাঁ। লোকটা এবার বলল, লেকিন দুপুরের ভেতর ভকিলগঞ্জে হাজির না হতে পারলে কামটা ছুটে যেতে পারে। তাকে খুবই চিন্তিত দেখালো। কিসের কাম? ভকিলগঞ্জে নদীর কিনারে বাঁধ বানানো হবে। আমরা মাটি কাটার কামে যাচ্ছি। দেরি হয়ে গেলে গার্মান অফিসার যদি ভাগিয়ে দেয়।
অর্থাৎ গভর্নমেন্ট অফিসার। রামজি কৃপা করলে ভাগাবে না। বলতে বলতে আবার মেয়েটির দিকে তাকালো ভরসালাল। পৃথিবীর কোনো কিছু সম্বন্ধেই বিশেষ কৌতূহল তার নেই। নিজের পেটের জন্যই বনে জঙ্গলে বা লোকালয়ে সর্বক্ষণ তাকে এত ব্যস্ত থাকতে হয় যে অন্যদিকে চোখ তুলে তাকাবার সময় পর্যন্ত পায় না। যদিও বা পায়, খুবই আগ্রহশূন্যভাবে এই পৃথিবী আর পৃথিবীর মানুষকে দেখে থাকে। তবু আবছাভাবে ভরসালাল ভাবল, ওই মেয়েটির পেটে অন্তত 9-10 মাসের বাচ্চা রয়েছে। এই অবস্থায় সেও কি মাটি কাটতে চলেছে? জেনানাদের এই সময়টা কোনো ভারী কাজ করা ঠিক না, ভাবল বটে, তবে কিছু বলল না। সেই লোকটা ঘাড়ের পাশ থেকে বলে উঠল, রামজি কি কৃপা করবে? ভরসালাল এবার আর উত্তর দিল না। অন্যমনস্কের মতো মুখ ফিরিয়ে মেঘের ভারে নেমে আসা ঝাপসা আকাশ দেখতে লাগল। কিন্তু উত্তর না দিলে কি হবে? পাশের লোকটা ঘ্যানঘ্যানে বৃষ্টির মতো সমানে বকে যাচ্ছে। কতক্ষণ পিপুল গাছটার তলায় দাঁড়িয়েছিল খেয়াল নেই ভরসালালের। হঠাৎ এক সময় বৃষ্টির তোড় কমে এলো, সেই সঙ্গে ঝড়ের দাপটও। তবে আকাশ ভারী হয়ে আছে, যে কোনো মুহূর্তে প্রবল বেগে আবার শুরু হয়ে যেতে পারে। সেই লোকটা কানের পাশ থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল, বারিশ ধরে এসেছে, এই মকায় পাহাড় পেরোতে হবে। বলেই সঙ্গীদের উদ্দেশ্যে জোরে জোরে হাঁকল, এই ছোকরারা, চল চল, জোরসে পা চালা। সবাইকে তাড়িয়ে নিয়ে সে পাহাড়ের দিকে চলল। দলটা আগে আগে চলেছে, তাদের পেছনে রয়েছে সেই মেয়েটা। ভরসালাল এই সুযোগটা ছাড়ল না। মেয়েটার পেছন পেছন সেও হাঁটতে লাগলো। বৃষ্টির জোর নতুন করে বারবার আগেই সেও শেরমন্ডি পাহাড় পেরিয়ে যেতে চায়। দিন কয়েক আগে ঠাকুর রঘুনাথ সিং শিকারে যাবে, এই খবরটা পেয়ে হেকমপুর তালুকে ছুটে গিয়েছিল ভরসালাল। পুরো 4টে দিন রঘুনাথ সিংয়ের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে টিন পিটিয়ে মোট 10টা টাকা আর 3 কিলো ময়লা মজুরি হিসাবে পেয়েছে। সেই টাকাটা তার কোমরে গোঁজা রয়েছে, আর মাইল্লাগুলো তার চিত্র বিচিত্র ঝুলিটায়। হেকমপুরে থাকতে থাকতেই সে খবর পেয়েছিল পূর্ণিয়া টাউনে 2-4 দিনের মধ্যেই খ্যাপা কুকুর মারা হবে। তাই রঘুনাথ সিংয়ের শিকার শেষ হতে না হতেই সে বেরিয়ে পড়েছে। শেরমন্ডি পাহাড় ডিঙিয়ে ওপারে টাউন ভকিলগঞ্জে আজকের রাতটা কাটাবে ভরসালাল। তারপর কাল সকালে উঠে চলে যাবে সগুড়িগলি ঘাটে। সেখানে নদী পেরিয়ে পূর্ণিয়া টাউনের দিকে হাঁটা শুরু করবে। যাই হোক, এই শেরমন্ডি পাহাড়টা ভয়ানক রকমের খাড়া। তার সারা গায়ে ঘন অরণ্য, শাল আর মহুয়ার গাছই এখানে বেশি করে চোখে পড়ে। অবশ্য আমলকি, দেবদারু, কেঁদ আর টেরাবেকা চেহারার অগুন্তি সিসুম গাছও চারিদিকে ছড়িয়ে রয়েছে। এছাড়া আছে নানা ধরনের ঝোপঝাড়, সাবুই ঘাস এবং আগাছার জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পায়ে চলার রাস্তা উঠে গেছে। সেই রাস্তা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক। কেননা যদিও এটা একটা পাহাড়, তবু হাজার হাজার বছরের ঝড় বৃষ্টিতে পাথর ক্ষয়ে ক্ষয়ে এর গায়ের ওপর চামড়ার মতো মাটির একটা স্তর জমেছে। বৃষ্টিতে সেই মাটি গলা মাংসের মতো থকথকে হয়ে আছে। খুব সাবধানে পা ফেলে ফেলে ওরা পাহাড় বাইছিল। বৃষ্টির জোর কমে এলেও অল্প অল্প পড়েই যাচ্ছে। হাওয়ার দাপটও আগের মতো নেই। দুধারের ঝোপঝাড় থেকে ঝিঝিদের এক টানা চিৎকার উঠে আসছিল। গাছের মাথায় সরু মোটা নানা বিচিত্র সুরে পাখিরা এক টানা ডেকে যাচ্ছে। কোথায় যেন সাপেদের পেট টেনে টেনে চলার শব্দ হচ্ছে। সেই মধ্যবয়সী লোকটা মাঝে মাঝেই তার সঙ্গীদের উদ্দেশ্যে হেঁকে উঠছিল, জলদি পা চালা, হো রামজি, দুফার পার হয়ে গেল।
চারিদিকে নানা রকম শব্দ বা মধ্যবয়সী লোকটার হাঁকাহাঁকি শুনেও শুনতে পাচ্ছিল না ভরসালাল। দূর মনস্কর মতো খাড়াই পাহাড় ভাঙছিল সে। নেহাত বৃষ্টিটা হঠাৎ এসে গেছে, নইলে তাড়াহুড়ো করে ওপারে যাবার খুব একটা দরকার তার নেই, কারণ আজকের দিনটা তার বিশ্রাম। টাউন ভকিলগঞ্জে একবার পৌঁছতে পারলে ধীরে সুস্থে হাত পা ছড়িয়ে দিনের বাকি অংশটা সে কাটিয়ে দেবে। তারপর কাল থেকে আবার নতুন কাজের ধান্দা শুরু হবে। কিন্তু কালকের কথা তো কাল। খানিকক্ষণ পাহাড় বাওয়ার পর হঠাৎ কাতর গোঙানির মতো একটা আওয়াজ কানে আসতে লাগলো। চমকে উঠল ভরসালাল। সামনের দিকে তাকাতেই দেখতে পেল সেই গর্ভিণী মেয়েটা পাহাড়ে ওঠার ক্লান্তিতে ভয়ানক হাঁপাচ্ছে। তার মুখটা খুলে অনেকখানি হাঁ হয়ে গেছে, তার ফাঁক দিয়ে তার গোঙানিটা বেরিয়ে আসছিল। হাঁপানির দাপটে মেয়েটার বুক তোলপাড় হয়ে যাচ্ছিল। চোখের তারা দুটো মরা মাছের চোখের মতো। মনে হচ্ছিল সে দুটো এক্ষুনি টিকরে বেরিয়ে আসবে। প্রায় টলছিল মেয়েটা। তার মধ্যেই হাতখানে গভীর থকথকে কাদার ভেতর এলোপাথারি পা ফেলতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। সে হয়তো ঘাড় মুখ গুজে হুড়মুড় করে পড়েই যেত। তার আগেই পেছন থেকে হাত বাড়িয়ে ধরে ফেলল ভরসালাল। বলল, ক্যা তোমারা তবিয়ত আচ্ছা নেই? খুব নির্জীব গলায় মেয়েটা উত্তর দিল, নেহি। ভরসালাল কি বলতে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ল সেই মাঝবয়সী লোকটা দামড়া মোষের মতো জোয়ান ছোকরাগুলোকে নিয়ে ঝোপঝাড় ঠেলে অনেক দূর এগিয়ে গেছে। সে এবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ল। আরে, তোমার সাতবালারা বহুত দূরে চলে গেল যে। মেয়েটা বলল, আমি ওদের সাথে আসিনি। ভয়ানক চমকে ওঠে ভরসালাল। মতলব? আমি আকেলাই এসেছি। হো রামজি, শরীরের এই হাল নিয়ে তুমি আকেলাই বেরিয়ে পড়েছ? কি করব? কেন, তোমার মরদ কোথায়? মেয়েটা ভরসালালের প্রকাণ্ড চওড়া বুকের ওপর শরীরের ভার রেখে খানিকটা সামলে নিয়েছিল। এবার সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, সে আসতে পারল না। ভরসালাল জিজ্ঞেস করল, কেন? মহাজনের খেতি বাড়িতে সে বেগার দিতে গেছে। বেগার? হাঁ। মেয়েটা এবার যা বলে সংক্ষেপে এই রকম। 4 সাল আগে তাদের দেহাতের মহাজন বিশু নাহিনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তার মরদ। টাকাটা আর শোধ করা যায়নি। কাঁড়ি কাঁড়ি টাকা লোকটার। তার সিন্দুক সোনা চাঁদি আর জহরতের পাহাড়। আর জমি জামি খেতিবাড়ির কথা তো লেখাজোকাই নেই। তাদের দেহাতে যেখানে যে জমিতেই পা দেওয়া যাক, সেটাই বিশু নাহিরের। এত জমি এত টাকা পয়সা থাকলে কি হবে? লোকটা আস্ত কসাই। এই মেয়েটার মরদে সামান্য কটা টাকা উসুল করার জন্য বিশুন তাকে বছরের পর বছর বেগার খাটিয়ে চলেছে। বছরে 2 মাস মেয়েটার মরদকে বিশু নাহিরের খেতিবাড়িতে বেগার দিতে হয়। সুদে আসলে বিশুনের টাকাটা ফুলে ফেপে এমনই হয়ে দাঁড়িয়েছে যাতে 10 বছর বেগার দিলেও নাকি ওটা শোধ হবে না। এই রকম যখন অবস্থা, তখন মেয়েটির মরদ তার সঙ্গে আসে কি করে? সব শুনে ভরসালাল এবার জিজ্ঞেস করল, তোমার ঘরে মরদ ছাড়া আর কই নেই? নেহি। হো রামজি বলে একটু চুপ করে ভরসালাল। পরক্ষণে আবার শুরু করে, এবার তুমি চলতে পারবে? মেয়েটা বলল, পারবো। বহুত হুঁশিয়ার হয়ে পা ফেলে চলো। খুব সাবধানে চটচটে আঠালো কাদার ভেতর পা টেনে টেনে দুজনে এগোতে থাকে।
সেই মধ্যবয়সী লোকটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে শাল এবং সিসিম গাছটির ভেতর উধাও হয়ে গেছে। এখন আর তাদের দেখাই যাচ্ছে না। ইচ্ছে করলে লম্বা লম্বা পা ফেলে ভরসালাল পাহাড়ের খাড়াই বেয়ে অনেক উঁচুতে উঠে যেতে পারে, কিন্তু মেয়েটাকে তো এই অবস্থায় ফেলে তার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। জঙ্গলের জন্তু জানোয়ার, খ্যাপা কুকুর আর নিজের পেট ছাড়া পৃথিবীর কোনো ব্যাপারেই ভরসালালের আগ্রহ নেই। তবু মেয়েটার পাশাপাশি হাঁটতে হাঁটতে তার অল্প স্বল্প কৌতূহল হতে লাগলো। সে বলল, তোমার গাঁও কোথায়? মেয়েটি বলল, 5 মিল পশ্চিমে, নাম ঝুমরিতালিয়া। গাঁও থেকেই এখন আসছো? হ্যাঁ। পাহাড়ের ওপারে কোথায় যাবে? টেউন, ভকিলগঞ্জে। কোনো রিশতার বাড়ি? নেই। তা? একটু চুপ করে থেকে মেয়েটা বলল, আমি হাসপাতাল যাচ্ছি। হাসপাতাল কেন? বলেই ভরসালালের মনে পড়ল মেয়েটা গর্ভিণী, নিশ্চয়ই বাচ্চা টাচ্চা হবার ব্যাপারেই হাসপাতালে চলেছে। সঙ্গে সঙ্গে সে আবার বলে উঠল, সমাজ গিয়া, রামজি কা কৃপা। মেয়েটা মুখ নিচু করে হাঁটতে লাগলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। এই শেরমুন্ডি পাহাড়ের গায়ে নির্দিষ্ট কোনো রাস্তা নেই। ঝোপঝাড় এবং জঙ্গলের মধ্যে দিয়ে ফাঁকা জায়গা দেখে দেখে চড়াই বেয়ে ওপরে উঠতে হচ্ছে। একসময় মেয়েটির জড়ানো গলায় হঠাৎ ডেকে ওঠে, এ আদমি। ভরসালাল ঘাড় ফিরিয়ে তাকায়। কিছু বলবে? হ্যাঁ, এক গো বাত। বলো। তখনই কিছু বলল না মেয়েটা। খানিকক্ষণ বাদে প্রায় মরিয়া হয়েই সে শুরু করলো, আমি আকেলি औरत, তবিয়তের হালও খুব খারাপ। জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় বাইতে ডর লাগছে। তুমি আমাকে আকেলি ফেলে রেখে চলে যেও না গো। ভরসালাল ভালো করে মেয়েটাকে লক্ষ্য করল। তার দুর্বল রক্তহীন শরীর, গর্তে বসে যাওয়া চোখের কোলে গাঢ় কালি, পেরেকের মাথার মতো ঠেলে ওঠা কণ্ঠার হাড়, মাংস ঝরে যাওয়া লম্বাটে রোগা মুখ, শির বার করার শিকড়ে শিকড়ে হাত, 9-10 মাসের বাচ্চাওয়ালা স্ফীত পেট, বোতামহীন জামার ভেতর থেকে বেরিয়ে আসা টসটসে বুক, বুকের বোঁটার চারপাশে ভূষকালির ছোপ ইত্যাদি দেখতে দেখতে কেমন যেন মমতা বোধ করতে লাগলো সে। বলল, আরে না না, তোমাকে একলা ফেলে আমি যাচ্ছি না। টেউন ভকিলগঞ্জে আমিও যাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে তুমিও সেই পর্যন্ত যেতে পারবে। মেয়েটির মুখ চোখ দেখে মনে হলো একটা শক্ত সমর্থ সবল পুরুষের ভরসা পেয়ে সে অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছে। পাক ঠেলে ঠেলে দুজনে চলেছে তো চলেছেই। আরও খানিকক্ষণ যাবার পর হঠাৎ ভরসালাল লক্ষ্য করল মেয়েটার পা ঠিকমতো পড়ছে না। সে আবার টলতে শুরু করেছে। জোরে জোরে শ্বাস পড়ছে তার। এবারও তাকে ধরে ফেলল ভরসালাল। জিজ্ঞেস করল, কি হলো? মেয়েটা কাঁপা দুর্বল গলায় বলল, মাথা ঘুরছে। হাঁটতে তকলিফ হচ্ছে? হ্যাঁ। থোড়াসা জিরিয়ে নাও। ওখানেই একটা পাথর দেখে বসে পড়ে মেয়েটা। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে উঠতে উঠতে বলে, চলো। কিন্তু পা ফেলতে গিয়ে আবার টলতে শুরু করে। ভরসালাল চিন্তিতভাবে বলল, মালুম হচ্ছে তুমি হেঁটে যেতে পারবে না। পা ফেলতে গেলেই টলছ, মাথায় চক্কর লাগছে। এক কাম করা যাক। মেয়েটি নির্জীব গলায় জিজ্ঞেস করল, কি?
তোমাকে আমি ধরে ধরে নিয়ে যাই। তোমার যা হাল, আকেলা চলতে গেলেই পড়ে গিয়ে বিপদ হয়ে যাবে। মেয়েটি আস্তে মাথা হেলায়। অর্থাৎ ভরসালাল ধরে নিয়ে গেলে তার আপত্তি নেই, তাহলে সে বেঁচেই যায়। ভরসালাল মেয়েটিকে ধরে ফেলল। এক হাতে তার কাঁধ বেড় দিয়ে আস্তে আস্তে আবার ওপরে উঠতে লাগলো। খানিকটা যাবার পর সে টের পেল মেয়েটার হাঁটার শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে, আর যত ফুরিয়ে আসছে ততই তার শরীরের সব ভার ভরসালালের হাতের ওপর এসে পড়ছে। কাদা ভর্তি পিছল পথে বাচ্চা সমেত একটি গর্ভিণী মেয়ের গোটা দেহের ওজন একটা হাতের ওপর নিয়ে এগোনো সম্ভব না। ভরসালাল মেয়েটাকে প্রায় সাপটে বুকের ভিতর নিয়ে এলো। সেই অবস্থাতেই তাকে নিজের সঙ্গে লেপ্টে নিয়ে পাহাড় ভাঙতে লাগলো, আর সমানে বিড়বিড় করতে লাগলো, হো রামজি, তেরে কৃপা, তেরে কৃপা। এতক্ষণ বৃষ্টির জোর ছিল না, তবে মিহি চিনি দানার মতো সেটা ঝরেই যাচ্ছিল। হঠাৎ আবার তোড়ে নেমে এলো বৃষ্টিটা। হাওয়া পড়ে গিয়েছিল, সেটাও বৃষ্টির মতোই আচমকা উন্মাদ হয়ে পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে সাঁই সাঁই ঘোড়া ছোটাতে শুরু করে দিল। এদিকে মেয়েটির দাঁড়িয়ে থাকার শক্তি একেবারেই শেষ হয়ে গেছে। তার কোমরের তলার দিকটা শরীর থেকে আলগা হয়ে যেন ঝুলে পড়ছে। ভরসালাল দিশেহারা হয়ে পড়ল। গর্ভিণী মেয়েটাকে সে কথা দিয়েছে শেরমুন্ডি পাহাড় পার করে দেবে, কিন্তু এখন এই অবস্থায় কিভাবে যে তার এবং তার পেটের বাচ্চাটাকে রক্ষা করবে কিছুতেই ভেবে পাচ্ছে না। কয়েকটা মুহূর্ত, তারপরেই মনে মনে ভরসালাল সব স্থির করে ফেলল। মেয়েটার শরীরের যা হাল, তাতে তাকে আর হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া সেই পিপিল গাছটার মতো ঝাঁকড়া মাথাওয়ালা এমন কোনো গাছ নেই যার তলায় গিয়ে কিছুক্ষণ মাথা গোজা যেতে পারে। আর বৃষ্টিটা এবার যেভাবে শুরু হয়েছে তাতে আদৌ থামবে কি না, কিংবা থামলে কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিশ্চিতভাবে ভেজার চাইতে এগোবার চেষ্টা করাই ভালো। ভরসালাল করল কি, যেখানে কাদা কম এমন একটা জায়গা দেখে মেয়েটাকে শুইয়ে দিল। তারপর বাঁ কাঁধে লাঠির ডগায় বাঁধা সেই চিত্র বিচিত্র ঝুলিটা নামিয়ে তার ভিতর থেকে দুটো ধুতি বার করে দ্রুত একটা বড় ঝোলা বানিয়ে ফেলল। মেয়েটাকে সেই ঝোলার ভেতর বসিয়ে তার পাশে মাইলোগুলো রেখে নিজের পিঠে ঝুলিয়ে নিল। তারপর কাদার ভেতর বুড়ো আঙুল গেঁথে গেঁথে খুব সাবধানে পাহাড়ের গা বাইতে লাগল। দায়িত্ব যখন নিয়েছে তখন মেয়েটাকে নিরাপদে পাহাড় পার করতেই হবে। আকাশ থেকে লক্ষ কোটি বৃষ্টির রেখা বল্লমের ফলার মতো ছুটে আসছিল। ঝড়ে চারপাশের অর্জুন, শাল, আমলকি আর সিসিম গাছগুলো এক একবার মাটিতে নুয়ে পড়ছে, পরক্ষণেই শটান খাড়া হয়ে যাচ্ছে। ঝোপ ঝাড় উল্টোপাল্টা খ্যাপা বাতাস ছিঁড়ে খুঁড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। আকাশের গায়ে বড় বড় ফাটল ধরিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে। ঝড় বৃষ্টির সর্বনাশা চেহারা দেখতে দেখতে ভরসালাল সমানে বড়ে যেতে লাগলো। हो राम जी तेरे कृपा, हो राम जी तेरे कृपा। বলতে বলতে থকথকে আঠালো কাদায় পায়ের আঙুলগুলোকে গজালের মতো গেঁথে গেঁথে সে ওপরে উঠতে লাগলো। পিঠে একটা ভরা গর্ভিণী মেয়ের বাচ্চা শুদ্ধ দেহের সমস্ত ভার চাপানো। যদিও ভরসালাল হাট্টা কাট্টা, দুর্দান্ত শক্তিশালী মরদ, তবু তার শিরদাঁড়া যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। তুমুল বৃষ্টি অনবরত চোখে মুখে এমন ঝাপটা দিয়ে যাচ্ছে যাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিল না ভরসালাল। তাছাড়া দারুণ ঝড়ো হাওয়া তাকে ঠেলে 10 হাত একদিকে নিয়ে যাচ্ছে,
পর মুহূর্তেই ধাক্কা মারতে মারতে 15 হাত অন্যদিকে সরিয়ে নিচ্ছে। জলে আর হাওয়ায় তার চোখ অন্ধ হয়ে যাচ্ছিল। তারই মধ্যে এই প্রচণ্ড দুর্যোগের বিরুদ্ধে শরীরটাকে ঢালের মতো খাড়া রেখে ভরসালাল নিশানা ঠিক করে এগিয়ে যেতে লাগলো আর কাতর সুরে একটানা বলে যেতে লাগলো, হো রামজি, তেরে কৃপা, তেরে কৃপা। কতক্ষণ পর খেয়াল নেই, শেরমুন্ডি পাহাড়ের মাথা ডিঙিয়ে যখন সে ওপারে গিয়ে নামল তখন বৃষ্টির দাপট থেমে এসেছে। ঝড়টাও আর নেই। আকাশের গায়ে মেঘ ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। পিঠ থেকে মেয়েটাকে নামিয়ে ভরসালাল 2 হাঁটুতে মুখ গুজে অনেকক্ষণ হাঁপালো। তার শরীরের সব শক্তি এখন প্রায় ফুরিয়ে এসেছে। ভরসালালের মনে হচ্ছিল শরীরের একটা হাড়ও আর আস্ত নেই, সমস্ত ভেঙে চুরে গেছে। শিরাটিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। ঘাড়ের তলা থেকে অসহ্য একটা যন্ত্রণা শির দ্বারা বেয়ে কোমরে, কোমর থেকে পা পর্যন্ত চমক দিয়ে দিয়ে ছুটে যাচ্ছিল। অনেকক্ষণ বাদে খানিকটা ধাতস্থ হবার পর হঠাৎ সেই মেয়েটার কথা মনে পড়ে গেল ভরসালালের। ধর্মর করে মুখ তুলতেই দেখতে পেল তার সারা গা, শাড়ি, জামা সব ভিজে সপসপে হয়ে আছে। শরীরের চামড়া আর আঙুলের ডগাগুলো সিটিয়ে সাদা হয়ে গেছে। দেখতে দেখতে যেই তার মুখের দিকে চোখ পড়ল অমনি চমকে উঠল ভরসালাল। মেয়েটার মুখ অসহ্য যন্ত্রণায় কুঁচকে যাচ্ছে। ঠোঁট দুটো নীল বর্ণ। দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা চাপতে চেষ্টা করছে সে। ভরসালাল ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি মেয়েটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো? নিজের পেটের কাছটা আঙুল দিয়ে দেখিয়ে গোঙানির মতো শব্দ করল মেয়েটা। এখানে বহুত দর্দ, জলদি আমাকে হাসপাতাল নিয়ে চলো। পাহাড়ের তলা থেকে টাউন ভকিলগঞ্জ ঝাড়া 5টি মাইল তফাতে। সেখানে পৌঁছতে না পারলে হাসপাতালে যাওয়া যাবে না। ভরসালাল শুধল, তুমি কি হেঁটে যেতে পারবে? নেহি, আমার কোমর পিঠ ছিঁড়ে যাচ্ছে। ভরসালাল সেটাই আন্দাজ করেছিল। এই অবস্থায় উঠে দাঁড়িয়ে একটা পা ফেলাও মেয়েটার পক্ষে সম্ভব নয়। এদিকে ভরসালালের শরীরে এমন শক্তি আর অবশিষ্ট নেই যাতে তাকে পিঠে ঝুলিয়ে আরও 5 মাইল যেতে পারে। মেয়েটাকে পাহাড় পার করাতেই তার জিভ বেরিয়ে গেছে। অবশ্য এই শেরমুন্ডি পাহাড়ের তলায় ছোটোখাটো একটা বাজার আছে, নামেই বাজার। একটা চাল ডাল নিমক মরিচের দোকান, একটা পান বিড়ি খৈনি পাতার, তৃতীয় দোকানটা হলো চায়ের। ব্যাস, এই হলো বাজারের নমুনা। তার গা ঘেঁষে একটা আঁকা বাঁকা কাঁচা রাস্তা, জনারের ক্ষেত, গেহুর ক্ষেত, জবের ক্ষেত আর এলোমেলোভাবে ছড়ানো নানা দেহাতের মধ্যে দিয়ে টাউন ভকিলগঞ্জের দিকে চলে গেছে রাস্তা। ওই বাজারটার কাছে গেলে শহরে যাবার বয়েলগাড়ি পাওয়া যায়। তক্ষুনি তার খেয়াল হলো, গাড়ি ভাড়া করলে কম করে 5টি টাকা লাগবে। ঠাকুর রঘুনাথ সিংয়ের দেওয়া 10টি টাকা তার ট্যাঁকে গোজা আছে। এই তার শেষ সঞ্চয়। ওই টাকা থেকে খরচ করা ঠিক হবে কি না ভাবতে লাগলো ভরসালাল। আর তখনই তার কানে অস্পষ্ট গোঙানির মতো আওয়াজটা এসে ধাক্কা দিল। ঘাড় ফেরাতেই সে দেখল পেটের মাংস এক হাতে খামচে ধরে থেকে থেকে কাতর শব্দ করে উঠছে মেয়েটা। আর কিছু ভাববার সময় পেল না ভরসালাল। কেউ যেন আচমকা টান মেরে তাকে দাঁড় করিয়ে দিল। এক দৌড়ে বাজারের কাছ থেকে একটা বয়েলগাড়ি নিয়ে এলো সে। তারপর পাঁজা কোলা করে মেয়েটাকে ছইয়ের তলায় নিয়ে শুইয়ে দিল। গাড়িওয়ালাকে বলল, জলদি টাউন চলো ভাইয়া, বহুত জলদি। গাড়িওয়ালা উড় বলে একটা শব্দ করে
দুটো গরুর লেজ মুচড়ে দিল। সঙ্গে সঙ্গে গরু দুটো কাঁচা রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। এদিকে আকাশটা দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। মেঘের গায়ে অল্প অল্প ফাটল ধরিয়ে মরা মরা নির্জীব রোদ বেরিয়ে আসতে চাইছিল। রোদের চেহারা দেখে মনে হচ্ছিল বেলা ফুরিয়ে আসছে, একটু পরেই সন্ধে নেমে যাবে। গাড়িতে উঠবার পর থেকে ভরসালাল কোনো দিকে আর তাকায়নি, মেয়েটাকেই শুধু লক্ষ্য করে যাচ্ছে। মেয়েটা কাত হয়ে বুকের কাছে হাত পা গুটিয়ে অনবরত গুঙিয়ে যাচ্ছিল, আর চোয়াল শক্ত করে শ্বাস আটকে যন্ত্রণা চাপবার চেষ্টা করছিল। ভরসালাল ঝুঁকে খুব নরম গলায় শুধল, এ জেনা না, খুব কষ্ট হচ্ছে? মেয়েটা শক্ত করে দাঁতে দাঁত চেপে মাথা নাড়ল, কিছু বলল না। ভরসালাল যে কি করবে, কি করলে মেয়েটার কষ্ট একটু কমতে পারে ভেবে পেল না সে। শুধু শ্বাসরুদ্ধের মতো বিড়বিড় করতে লাগলো, হো রামজি তেরে কৃপা, হো পবনসুত তেরে কৃপা। মেয়েটা এবার বলল, আমার বহুত ডর লাগছে। পরম মমতায় তার একটা হাত ধরে ভরসালাল বলল, ডর কি? মেয়েটার যন্ত্রণা যেন 5 গুণ বেড়ে গেল হঠাৎ। শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে লাগলো তার। কপাল, গলা, কণ্ঠ সব ঘামে ভিজে যাচ্ছে। গায়ের লোমগুলো হঠাৎ শীত লাগার মতো খাড়া হয়ে উঠছে। চোখের তারা আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে। ভরসালাল অস্থির হয়ে উঠল। এই মেয়েটা 15 মাইল রাস্তা পেরিয়ে মাঝখানে বিশাল পাহাড় ডিঙিয়ে মানুষের জন্ম দিতে চলেছে। মানুষ সম্বন্ধে প্রায় অনভিজ্ঞ ভরসালাল জানেই না কিভাবে তা শুশ্রূষা করবে। ভীতভাবে সে বলল, এ জেনা না, তোমাদের এই সময় কি করতে হয়? কোমরের কাছটা ধরে মেয়েটা অত্যন্ত দুর্বল স্বরে বলল, এখানে একটু সেক দিয়ে দাও। এই বয়েল গাড়ির ভেতর কোথায় আগুন, কোথায় বা কি, কিন্তু যেভাবেই হোক সেকটা দিতেই হবে। উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকাতে তাকাতে ভরসালালের চোখ পড়ল গাড়ির ছইয়ের নিচে। এক ধারে একটা হেরিকেন ঝুলছে। সঙ্গে সঙ্গে সে ঘাড় ফিরিয়ে গাড়িওয়ালাকে বলল, ভাইয়া, তোমার হেরিকেনে তেল আছে? গাড়িওয়ালা বলল, আছে। কেন? ওটা একটু জ্বালবো, এই জেনানাকে সেক দিতে হবে। জ্বালতে পারো, তবে তেলের জন্য 4 আনা দিতে হবে। দেব। তা ঠিক আছে। তোমার কাছে আগ আছে? আছে। গাড়িওয়ালা কোমরের খাঁজ থেকে একটা দেশলাই বার করে ছুঁড়ে দিল। ভরসালাল হেরিকেন ধরিয়ে নিল। তারপর নিজের একটা কাপড়ের খানিকটা অংশ 4 ভাঁজ করে হেরিকেনটার মাথায় বসিয়ে গরম করতে লাগলো। সেটা বেশ তেতে উঠল। তখন আস্তে আস্তে মেয়েটার কোমরে সেক দিতে লাগলো। অনেকক্ষণ সেক দেবার পর গোঙাতে গোঙাতে একসময় মেয়েটা ঘুমিয়ে পড়ল। সন্ধ্যের অনেক পর বয়েল গাড়িটা টাউন ভকিলগঞ্জে সরকারি হাসপাতালে পৌঁছে দিল। কিন্তু এত রাতে ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। তিনি তার কোয়ার্টারে চলে গেছেন। যারা ছিল তারা বলল, আজ তো হবে না, কাল নিয়ে এসো। ভরসালালের মাথায় তখন পাহাড় ভেঙে পড়ার অবস্থা। মেয়েটাকে নিয়ে এই রাত্রিরে কোথায় রাখবে সে? সবার কাছে সে কাকুতি মিনতি করতে লাগলো, কৃপা করে জেনানাকে ভর্তি করে নিন, দয়া করুন আমায়। হাসপাতালের লোকেরা জানালো, ডাক্তার সাহেব অর্ডার না দিলে কাউকে ভর্তি করা যাবে না। তখন মরিয়া হয়ে ডাক্তার সাহেবের কোয়ার্টারের ঠিকানা নিয়ে খুঁজে বার করল ভরসালাল। তারপর তার হাতে পায়ে ধরে কিভাবে কত কষ্ট করে গর্ভিণী মেয়েটাকে পাহাড় পার করিয়ে এতদূর নিয়ে এসেছে তার যাবতীয় বিবরণ দিয়ে বলল, এখন আপনার কৃপা ডাক্তার সাহেব। সব শুনে ডাক্তার সাহেব হাসপাতালে এসে মেয়েটিকে ভর্তি করে নিলেন। এবারে ভরসালালের দায়িত্ব শেষ। গাড়িওয়ালাকে ভাড়া বাবদ 5 টাকা
আর তেলের দরুন 4 আনা দিয়ে আজ রাতের মতো একটা আস্তানার খোঁজে বেরিয়ে পড়ল ভরসালাল। পৃথিবীতে কেউ নেই তার, কাজেই পিছুটানও নেই। সে একেবারে ঝাড়া হাত পা লোক। যখন যেখানে যায় সেখানে নিজের হাতে খানকতক রুটি সেঁকে নেয়, তারপর কারোর বাড়ির দাওয়ায় কিংবা মাঠে ঘাটে গাছতলায় শুয়ে পড়ে। আজ আর কিছুই ভালো লাগছিল না ভরসালালের। আটা কিনে এনে ছানো, উনুন বানাও, কাঠকুটো জোগাড় করো, এত সব ঝঞ্ঝাট একটা দিনের জন্য সে বাদ দিতে চায়। ভরসালাল করল কি, একটা দোকানে গিয়ে তেঁতুলের আচার আর নুন লঙ্কা দিয়ে একতলা ছোলার ছাতু খেয়ে এসে এক বাড়ির খোলা বারান্দায় শুয়ে রইল। কাল সকালে সে সাগরিগলি হাটে যাবে, সেখান থেকে টাউন পূর্ণিয়া। পরের দিন সকালে উঠে সগরিগলি ঘাটে যাবার সময় হঠাৎ ভরসালালের মনে হলো মেয়েটার একটা খবর নিয়ে গেলে হয়। অন্যমনস্কের মতো হাঁটতে হাঁটতে এক সময় সে হাসপাতালেই এসে পড়ল এবং খবর নিয়ে জানল এখনও মেয়েটার ছেলেপুলে কিছু হয়নি, তবে যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে। আর জানল মেয়েটা ভয়ানক কষ্ট পাচ্ছে। শেষ খবরটা পেয়ে মন খারাপ হয়ে যায় ভরসালালের। পৃথিবীর সব ব্যাপারেই সে উদাসীন, তবু কাল পিঠে চাপিয়ে যাকে পাহাড় পার করিয়েছে, যার জন্য নিজের সঞ্চয় থেকে নগদ 5.25 টাকা খরচও করে ফেলেছে, গরম শেক দিয়ে যার সেবা করেছে, তার খুব কষ্ট হচ্ছে জেনে আজ আর সগরিগলি যেতে মন করছে না। সে ঠিক করে ফেলল ভালোয় ভালোয় মেয়েটার বাচ্চা টাচ্চা হয়ে গেলে সে পূর্ণিয়া টাউনে যাবে। গিয়ে হয়তো দেখবে মিউনিসিপ্যালিটির লোকেরা খ্যাপা কুকুর মারার জন্য অন্য লোক লাগিয়ে দিয়েছে। কিন্তু কি আর করা যাবে? হো রামজি, হো পবন সুত। হাসপাতাল থেকে বেরিয়ে এদিক সেদিক খানিক ঘুরে বেড়ালো ভরসালাল। তারপর রুটি বানিয়ে খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকল। ঘুম থেকে উঠে বিকালে আবার সে এলো হাসপাতালে, কিন্তু কোনো খবর নেই। রাতটা কাটিয়ে পরের দিন সকাল আর বিকেলে 2 বার এলো ভরসালাল, খবর নেই। 2 দিন কাটবার পর উদ্বেগে যখন দম বন্ধ হয়ে আসছে, সেই সময় ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, বহুত বড়িয়া খবর। ভরসালাল বলল, हो गया डॉक्टर साहब? हो गया, राम जी का कृपा, पवन सूत का कृपा। ভরসালালের চোখে আলো ঝিলিক দিয়ে উঠল। তোমার জেনানার লড়কা হয়েছে, বহুত গোড়া লড়কা। চমক লাগলো ভরসালালের। ডাক্তার সাহেব নিশ্চয়ই মেয়েটাকে তার অওরাত ধরে নিয়েছে। ভুল শুধরে দেওয়ার জন্য তাড়াতাড়ি সে বলে উঠল, ও আমার অওরাত না ডক্টর সাহেব। তব? ডাক্তার সাহেব ভুরু কুঁচকে তাকালেন। ভরসালাল বলল, রাস্তায় আস্তে আস্তে জান পয়চান। আচ্ছা চলি ডক্টর সাহেব, রাম রাম। এবার পরম নিশ্চিন্তে সাগরিগলি ঘাট পেরিয়ে পূর্ণিমা যেতে পারবে সে। শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা গল্প মানুষ। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।